তো ওয়ান্স এগেইন আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করব আজকের ক্লাস। আর আজকের ক্লাস আমাদের ইংরেজি ব্যাকরণের মূল কাঠামো। ইংরেজ তো চলে গেছে, কিন্তু আমাদের বাংলার ইংরাজি এখনও পড়ে রয়েছে ৭৩-এর মন্বন্তরের ধাক্কায় এই অবস্থার এই খাতে। চলো আজ দেখি তাকে নতুন রূপে ফুলে ফুলে সজ্জিত করে তুলতে পারি কিনা, তাকে পুনরায় একবার খাড়া করতে। ঠিক আছে, তো আজ একবার চেষ্টা করি আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে ইংরাজির টোটাল কাঠামোকে বুঝতে। হতে পারে সময়ের অভিঘাতে অনেকে চেষ্টা করেছে অনেকবার ইংরাজিকে সঠিকভাবে শিখতে, কিন্তু সময়ের অভিঘাতে হয়তো পেরে ওঠেনি তার কোনো এক কারণে। আবার কেউ হয়তো আদৌ চেষ্টা করেনি কোনোদিন কোনো খাতে। আবার প্রত্যেকটি বাঙালি শিশু এবং তার মার জন্য যাতে বাড়ির বাচ্চাকে শেখাতে পারে ইংরাজি ঠিক এইভাবে। তো আজকের ইংরেজি ক্লাসের শুরুতেই আমরা শুরু করব একদম জিরো লেভেল থেকে। ধরে নেব ইংরাজি শব্দটি প্রথমবার আমরা শুনছি এই প্রথমবার এইখানে। তো সবাই একবার চেষ্টা করি আমাদের একদম শিশুসুলভ বাচ্চা হতে সেই দৃষ্টিভঙ্গিতে চ্যাপ্টারকে নিয়ে। যে কোনো ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের শুরুতেই প্রারম্ভেই সেই চ্যাপ্টারের ব্যাপ্তি তার কাঠামো সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান থাকা অতি আবশ্যক কর্তব্য। তো চেষ্টা করব সেই কাঠামোকে তুলে ধরতে। ভবিষ্যতে যদি কখনো কোনো দিন আমি কোনো টপিকস ইংরেজি ব্যাকরণের বা কোনো কারণে নিয়ে আসি, তখন তোমরা অনায়াসেই বুঝতে পারবে টপিক্সের গূঢ় রহস্য এবং তার অবস্থান এবং ক্রমপর্যায় এবং তার ডেপথকে। অতএব সামগ্রিক পরিকাঠামো জানাটা একান্ত আবশ্যিক জরুরি। অতএব আমরা একবার চলো শিশুসুলভ দৃষ্টিভঙ্গিতে শুরু করি ইংরেজির প্রথম শব্দ থেকে, একদম জিরো লেভেল থেকে। রাইট? তো চলো শুরু করি আমাদের ক্লাসকে। দেখো, বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই আমার কথা বা শব্দকে খেয়াল করবে, কারণ আমার পড়ানোর 90% থাকে আমার ভাষাগত, বাকি 10% থাকে বোর্ডের রাইটিং পর্যায়ে। অতএব সেই একবার না বোঝার দৃষ্টিভঙ্গিতে নিজেদেরকে শিশুসুলভ মাইন্ড করে আরেকবার বুঝে নিই পরিকাঠামোকে ইংরেজির। কেমন? তো চলো দেখো, আজ যে ভাষা আমি তোমাকে বলছি তুমি সেটা অনুধাবন করে বুঝতে পারছো, তার একটাই কারণ আমার মুখনিসৃত ধ্বনির সাংকেতিক রূপ বা চিহ্ন বা সিম্বল, তার দ্বার্থক অর্থ তুমি জানো। তাই ঠিক অনুরূপভাবে আমাদের মুখনিসৃত ধ্বনির এক একটি অংশকে ইংরেজি গ্রামারে সাংকেতিক রূপ দেওয়া হয়েছে লেটার হিসাবে। কেমন? বা বাংলায় যাকেই আমরা বলি বর্ণ হিসাবে, ইংরেজিতে সেই এক একটি ধ্বনিকে আমরা পাই লেটার হিসাবে। ক্লিয়ার? সেই লেটার সমূহের মধ্যে বা বর্ণ সমূহের মধ্যে যে বর্ণ বা লেটারগুলি আমাদের বাক যন্ত্রের ঠোঁট, দাঁত, জিহ্বার স্পর্শ ব্যতীতে অনায়াসেই বাও নিঃসৃত হয় একদম হৃদয় থেকে বাহিরে, তাকেই আমরা বলি বাংলায় যাকে স্বরবর্ণ, ইংরেজিতে তাকেই বলি ভাওয়েল রূপে। ইংরেজিতে তারই সংখ্যা 5, যথাক্রমে এ, ই, আই ও ইউ হিসাবে। রাইট? বাকি যে 21টি বর্ণ ইংরেজিতে থাকে তাদের নাম বাংলার ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট। রাইট? যে কোনো শব্দ ইংরেজিতে বা ধ্বনি উচ্চারণেই ভাওয়েলের উচ্চারণ আবশ্যিক, অর্থাৎ ভাওয়েল ব্যতীত কোনো ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট উচ্চারণ হতে পারে না একা একা অনায়াসে, এবং এমনকি কোনো শব্দ তৈরি হতে পারে না একটা ভাওয়েল সাউন্ড ব্যতি রেখে। কনসোন্যান্ট ভাওয়েলের মধ্যে আরেকটি বর্ণ এমন আছে অয়, যাকে কখনো ভাওয়েল কখনো কনসোন্যান্ট রূপে বিবেচনা করা হয় সময়ের খাতে উচ্চারণের তাগিদে। ক্লিয়ার? দেখো, এই সমস্ত লেটারকে
গুচ্ছ করে সারি করে যখনই আমরা মালা আকারে তৈরি করি, পাই শব্দ লেটার বর্ণমালা, তারই নাম অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা হিসাবে। ইংরাজি ভাষার পূর্বসূত্র ভাষা ল্যাটিন গ্রিক ভাষা, তারই প্রথম বর্ণ অ্যালফা বেটা গামা, তোমরা জানো সায়েন্টিফিক বা বিজ্ঞানের বিভিন্ন বইতে তার প্রয়োগ, ম্যাথমেটিক্সেও। ঠিক অনুরূপভাবেও তাদের বর্ণমালার প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর দিয়েই এই ইংরেজি বর্ণমালার সামগ্রিক 26টি বর্ণকে তুলে ধরা হয়েছে অ্যাজ এ অ্যালফাবেট রূপে। রাইট। আমাদের আলোচনা গ্রামারের পরিকাঠামো দেখা। প্রতিটি ধ্বনির আক্ষরিক রূপ লেটার যখন মিলেমিশে তৈরি হয় আর একটু বড় আকার, অর্থাৎ নেয় একটা পদের আকার, একটা শব্দরূপ, অর্থাৎ দেয় একটি অর্থ নতুন রূপে, তাকেই আমরা বলি একটা নতুন শব্দরূপে। রাইট। অর্থাৎ কয়েকটি ধ্বনির আক্ষরিক রূপ মিলেমিশে বা কয়েকটি লেটার মিলেমিশে যখনই একটি বড় আকার ধারণ করে, যার আমাদের সর্বজন স্বীকৃত একটি অর্থ দাঁড়ায়, তখনই জন্ম নেয় একটি ওয়ার্ডের, বা বাংলায় যাকেই আমরা বলি পদ বা শব্দ হিসাবে। ক্লিয়ার? তবে কি যা সর্বজন স্বীকৃত হয়ে রয়েছে সে পর্যন্তই ওয়ার্ডের পরিসমাপ্তি? মোটেও নয়। শব্দ অতীতে তৈরি হয়েছে, এখনো হয়ে চলছে, ভবিষ্যতেও হয়ে চলবে। তবে এর একটাই গুরুত্ব, শব্দ তৈরির ক্ষেত্রে হতে হবে তা সর্বজন স্বীকৃত, অর্থাৎ ক্যামব্রিজ অথবা অক্সফোর্ডের ডিকশনারিতে পেতে হবে তার স্থানকে। যেমন ধরো, এখন কয়েক শতক বা কয়েক দশক ধরে চলছে একটা শব্দ ভুংভাং। বলো, এই ভুংভাং শব্দর কি জন্ম ছিল আগে? ছিল না। দেখবে এটাও ভাইরাল হয়ে একসময় সর্বজন ব্যতীতভাবে স্থান পাবে ডিকশনারির খাতাতে, তখনই নতুন শব্দের জন্ম নেবে আর একটা জন্ম হিসাবে। এইরকম ভাবে আমাদের শেক্সপিয়ার, মহাকবি শেক্সপিয়ার অসংখ্য শব্দ তৈরি করে গেছেন, যার রিসার্চ এখনো চলছে, যার মিনিং না এখনো মানুষের জানা, কিন্তু তা গবেষণার মাধ্যমে তার মিনিং এখনো ডিকশনারিতে পুট করা চলছে। অতএব শব্দ নিরন্তর সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে চলেছে। ক্লিয়ার? দেখো, এই শব্দ বা পদ যখনই জুড়ে জুড়ে একটি দ্বার্থিক বড় আকার ধারণ করে একটি বড় অর্থ প্রকাশ করে, অর্থাৎ তৈরি করি আমাদের স্পিচ, একটা বড় স্পিচের অংশ হিসাবেই এই শব্দ কাজ করে, অর্থাৎ তাকেই বলি পার্ট অফ স্পিচ, তখনই আমরা ওয়ার্ডের আর এক নাম দিই পার্ট অফ স্পিচ হিসাবে। ক্লিয়ার? সেই স্পিচের মধ্যে শব্দের ব্যবহার, অবস্থান, তাদের কার্যকরণ অনুসারে শব্দের করি শ্রেণীবিন্যাস, যথাক্রমে ৮ রূপে। তাদেরই আমরা নাম দিই যথাক্রমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। রাইট? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। রাইট? যখনই কোনো শব্দের মাধ্যমে কোনো অর্থকে পরিপূর্ণতা দিতে আমরা অসমর্থ হই, তখনই আনি টেনে একাধিক শব্দকে, শব্দ সমষ্টি তৈরি হয়। তখন সেই শব্দ গুচ্ছেরই নাম আমরা তখন দিই তাকে ফ্রেজ হিসাবে। রাইট? কাজ তো একই, অর্থাৎ একটি ওয়ার্ডের কাজও যা, একটি ফ্রেজের কাজও তাই। কিন্তু যখনই ওয়ার্ড অসমর্থ হয় পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে, তখন একাধিক ওয়ার্ডকে টেনে এনে তারই অর্থ পরিষ্কার করতে আমরা ইউজ করি ২-এর বেশি ওয়ার্ড যুক্ত শব্দ সমষ্টি ফ্রেজকে। ক্লিয়ার? যদি তাতেও আমরা হই অসমর্থ কখনো কোনো শব্দ বা কোনো অর্থকে প্রকাশ করতে, আমরা সেই ফ্রেজের মধ্যে যখনই ঢুকিয়ে দিই একটা ভার্ব বা ক্রিয়াকে পরিপূর্ণ অর্থ আনতে, তখনই তার নাম হয় ইংরেজি টার্মের নতুন টার্ম ক্লজ রূপে।
রাইট। চলো আরেকবার অডের আলোচনার আর একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরে নিই। দেখো, জগতের প্রতিটি শব্দ যার মাধ্যমে কোনো কিছুর নামকে রিপ্রেজেন্ট করি আমরা, তারই নাম দিই নাউন হিসাবে। সেই নামকে যদি আমরা না জানি বা তার পরিবর্তে অন্য কিছু দিয়ে বোঝাতে চাই সেই নামকে, অর্থাৎ সেই ফর নাউন, তারই নাম আমরা দিই তখন প্রোনাউন হিসাবে। রাইট। এই নাউন বা প্রোনাউন জগতের সামগ্রিক নামকে বোঝানোর ক্ষেত্রে যখনই আমরা বোঝাই কোনো জাতি বা পুরুষ বা পশু প্রাণীর নামকে, তখনই আমরা আসি তার গণনার ক্ষেত্রে, এক বা দুই বা বহু হিসাবে। তখনই ইংরাজি টার্মে ঢোকে নাউনের আর এক ব্যবহার, নাম্বার রূপে। রাইট। পাই আমরা নাউনের নাম্বারকে। সেই নাম্বারই যখনই যাই আবার তার আরো ভিতরে দেখিতে, অর্থাৎ তার স্ত্রী পুরুষ নির্ণয় করতে, তখনই পাই তার আমরা আর এক টার্ম, তার জেন্ডার বা লিঙ্গ নির্ণয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? সেই স্ত্রী পুরুষের সমাজে বা যে কোনো পরিস্থিতিতে প্রাধান্যর ক্ষেত্রে দেখো, যুগে একটাই, যে কোনো কাজের ইফেক্ট আছে, তার রিয়াকশন আছে, ঘাত প্রতিঘাত আছে। সেই নাউন বা প্রোনাউনের অবস্থানের ঘাত প্রতিঘাতে, অ্যাকশন আর রিয়াকশনের ভিত্তিতে তার অবস্থানকে নির্ণয় করতে আমরা নিয়ে আসি আর এক টার্মকে, অর্থাৎ কেসকে। কেস পাই আমরা ইংলিশ গ্রামারে নাউন প্রোনাউনের তিনটি টার্ম, নাম্বার, জেন্ডার, কেস হিসাবে। ক্লিয়ার? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে আমরা টেনে আনি আমাদের শব্দের তৃতীয় রূপ অ্যাডজেক্টিভকে, যার মাধ্যমে আমরা করি নাউন প্রোনাউনের তুলনা। তাই সেই তুলনার মাত্রা হিসাবে আমরা গ্রামারে পাই নতুন শব্দ অ্যাজ এ ডিগ্রি হিসাবে। রাইট। তারই মাধ্যমে আমরা ছোট বড় কম বেশি নির্ণয় করি নাউন বা প্রোনাউনের। তাই তো আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রিকে ইউজ করি গ্রামারে। ক্লিয়ার? বাকি অড, ভার্ব, কোনো শব্দের মাধ্যমে যখনই আমরা কোনো কিছুর করা, হওয়া বা মশান, গতি বোঝাতে চাই, অর্থাৎ দিতে চাই তাকে আমরা অ্যাজ এ ক্রিয়া বা ইফেক্ট হিসাবে, সেই ক্রিয়াকেই আমরা আনবো টেনে ইংরাজি গ্রামারে ভার্ব হিসাবে। রাইট। সেই ক্রিয়া হতে পারে এখন, হতে পারে অতীতে, তার ইফেক্ট আসতে পারে ভবিষ্যতে। সময়ের নিরিখে সেই ক্রিয়ার বিবেচনা করতেই আমরা টেনে আনি তাকে ইংরেজিতে নতুন টার্ম ভার্বের টেন্স হিসাবে। টেন্স হিসাবে। রাইট। সেই টেন্সের বা ক্রিয়ায় কখনো কাজের প্রাধান্য থাকে যে করেছে তার ভিত্তিতে, কখনো প্রাধান্য থাকে কাজ যা হয়েছে তার ভিত্তিতে। কেমন? দেখো, বাড়িতে চুরি হলে আমরা বলি না যে কে চুরি করেছে, কারণ চুরি যার হয়েছে সেই জানে তার দরদ এবং বেদনাকে। গিয়ে দেখি সেই হয়তো ভগ্ন হৃদয়ে কাঁদছে অনায়াসেই। জিজ্ঞাসা করি, কি গেছে তোমার বাছা? বলে, গেছে চুরি এই এই সমস্ত জিনিস আমার। তো খুঁজে বেড়াই না তাকে আমরা চোরকে, কারণ আমরা জানি চোর ততক্ষণে পগার পাছ হয়ে চলে গেছে অন্য স্থানে। ইফেক্ট তো পড়ে রয়েছে যার হয়েছে চুরি, তার দর্দ, যন্ত্রণা, বেদনা নিয়ে। অতএব কাজের মূল ইফেক্টকে বর্ণনার জন্য আমরা নিয়ে আসি টেন্সের আরেকটি ইফেক্টিভ রূপ, অর্থাৎ ভয়েসকে। ক্রিয়ার ইফেক্টকে প্রকাশ করতে ভার্বের আরেক চেহারা পাই আমরা ভয়েস রূপে। তাই আমরা ইংরাজি গ্রামারে ভয়েস রূপে পাই আলোচনাকে। ক্লিয়ার? আবার এহেন পরিস্থিতিতে হতে পারে চুরি হওয়া বাড়িতে এসে গ্রামের কেউ, মোড়ল, মাতব্বার বা অন্য কোনো কেউ এসে তার সমাধানের রূপ হিসাবে দিতে পারে বিভিন্ন ডায়লগ বিভিন্ন খাতে। রাইট।
তো সেই ডায়লগের ধারাবাহিকতার স্টাইলে তৈরি হয় নতুন মুড, নতুন অ্যাকশনের। দেখি আমরা ভার্বের গ্রামারে নতুন চেহারা, মুড রূপে, রাইট। অতএব ইংলিশ গ্রামারেও আমরা পাই ভার্বের তিনটি ফাংশন, টেন্স, ভয়েস, মোড রূপে। ক্লিয়ার? পরের অড অ্যাডভার্ব, তার তো অডেই রয়েছে সামথিং অ্যাডিং টু দ্য ভার্ব, অর্থাৎ তার কাজ তো শুধু ভার্বের কোনো কিছুকে অ্যাড করা। কি অ্যাড করবে? যেভাবে অ্যাড করেছে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের সাথে মাত্রাকে, ঠিক সেইভাবেই ভার্বের এত মশন, টেন্স, ভয়েস, মুডকে তুলনার ক্ষেত্রে মাত্রা দিতে আবার অ্যাডজেক্টিভও করবে নতুন মাত্রা ভার্বের সাথে, ঠিক একই ডিগ্রিকে সাথে এনে পাবো আমরা অ্যাডভার্বেরও নতুন মাত্রা, যাকে ডিগ্রি রূপে পরিচিত দেব আমরা আবার সেই গ্রামারে। ক্লিয়ার? বাকি 8 রকম ওয়ার্ড বা পার্ট অফ স্পিচের পড়ে আছে এখনো 3টি: প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। প্রিপোজিশন অর্থাৎ বাক্যে নাউন বা প্রোনাউন আছে কোন খাতে, কোন জায়গায়, বাকি জায়গায় তার সম্পর্ক কোন অবস্থানে, তাকেই নির্দেশ করতে পূর্বে বসে প্রিতে অবস্থান করে নির্ণয় করে তার অবস্থানকে, তারই নাম প্রিপোজিশন গ্রামারে সেইখানে উল্লেখ এই ক্ষেত্রে। ক্লিয়ার? এরা সবই অব্যয়, অর্থাৎ যাদের নেই কোনো ব্যয় আয়, নিজেরা চিরন্তন থাকে অপরিবর্তনীয় গ্রামারের যে কোনো খাতে, যে কোনো জায়গায়, যে কোনো সেন্টেন্সে। দেখো বাকি আছে কনজাংশন, যে করে জাংশন, অর্থাৎ যোগায় সমস্ত ওয়ার্ড সেন্টেন্সের সমষ্টি সমাহারকে। সমস্ত গ্রামারে এত ওয়ার্ড, এত সেন্টেন্স, এত ক্লোজ, এত ফ্রেজ যদি থাকে বিভিন্ন খাতে বিভিন্ন রূপে, তাদের কি সমষ্টিবদ্ধ এক আঠায় বেঁধে রাখতে কনজাংশনের কাজ শুধু সবাইকে টেনে আঠা রূপে সবাইকে মেলাতে। অর্থাৎ হয় নাউন টু নাউন, প্রোনাউন টু প্রোনাউন, ক্লোজ টু ক্লোজ, ভার্ব টু ভার্ব, সেন্টেন্স টু সেন্টেন্স, সবাইকে শুধু গাম বা আঠা হিসাবে জোড়ানোই কনজাংশনের কাজ সমগ্র গ্রামারে। ক্লিয়ার? বাকি আছে দেখো ইন্টারজেকশন, যে একা নিরন্তরে নির্ভয়ে একদম অবাঞ্ছিতভাবে আক্ষেপে পড়ে আছে দুঃখ দুর্দশায় আবেগের সাথে, একা কোনো স্থানে সেন্টেন্সের আগে পরে একটা এক্সক্লামেশন চিহ্ন নিয়ে দুঃখ দুর্দশাকে প্রকাশ করে একা নিজের শব্দের মাধ্যমে, বাকি গ্রামারের সাথে বিচ্ছিন্নভাবে সম্পর্কহীনভাবে দুর্দশায় পড়ে থাকে ইন্টারজেকশন। তাই বাক্যের যে কোনো স্থানে তার অবস্থান ঠিক এইরকম অনাহেলিত, অবহেলিত, নির্ম পড়ে থাকে সবার শেষে। রাইট? তো চলো এবার দেখলাম আমরা ওয়ার্ডের বিভিন্ন আলোচনা। আমাদের পরিকাঠামোর ধারাবাহিকতা কন্টিনিউটি করতে আমরা এগিয়ে যাই ফ্রেজ, ক্লোজ এবং সামনের দিকে। দেখো পূর্বেই বলেছি ফ্রেজ যখনই একটি ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা যায় না অর্থকে, টেনে আনি একাধিক ওয়ার্ডকে, তারই নাম ফ্রেজ। অর্থাৎ হতে পারে নাউনের পরিবর্তে নাউন ফ্রেজ, প্রোনাউনের পরিবর্তে প্রোনোমিনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ কি। রাইট? আবার সেই ফ্রেজের মাধ্যমেও যদি হয় কখনো অর্থের অপূর্ণতা, তখনই টেনে আনি ভার্ব যুক্ত একটি শব্দ দিয়ে ফ্রেজের মধ্যে ক্লোজ আকারে, যে নেয় সম্পূর্ণ একটা সেন্টেন্সের পরিমার্জিত রূপ কিন্তু ক্ষুদ্র আকারে। নাম তার বাক্যের একটি পরিপূর্ণ ক্ষুদ্রাংশ, ছোট্ট বাক্য রূপে। রাইট? একাধিক ক্লোজ যুক্ত হয়ে যখন আমরা বক্তব্য বা স্পিচকে বড় করি, নাম তার তখনই হয় পরিপূর্ণ একটি সেন্টেন্স হিসাবে। রাইট? সেন্টেন্স অর্থ এবং আকার, চেহারা, গঠন অনুযায়ী হতে পারে বিভিন্ন রকমের। কখনো অর্থর নিরিখে গ্রামারিয়ান করেছে তাকে 4 বা 5 ভাগে বিভক্তিকরণ, কখনো গঠনের ব্যাপারে তাকেও ব্যবহার করেছে 2-3 রকম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রূপে। আবার
অর্থের নিরিখেও তাকে দেখি আমরা অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি ইত্যাদি রূপে। হতে পারে প্রত্যেকটি সেন্টেন্সেরই আবার দুরকম ভাগ, অ্যাফার্মেটিভ আবার নেগেটিভ রূপে। দেখব সময়ের খাতে বিভিন্ন আলোচনা আগামী অধ্যায়ে বিভিন্ন পর্যায়ে, রাইট? চলো যাই সেন্টেন্সের পরবর্তী কাঠামোকে দেখতে আগের দিকে। দেখো, এই সেন্টেন্সকে আমরা প্রকাশ করতে পারি কখনো সরাসরি তোমার সঙ্গে, কখনো কান ঘুরিয়ে উল্টো ভাবে, ইনডাইরেক্টলি ইঙ্গিত দিয়ে, রাইট? কখনো আমার ভাষা তোমার মুখ দিয়ে, কখনো তোমার ভাষা আমার মুখ দিয়ে, ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি। জন্ম নেয় তখনই ইংলিশ গ্রামারে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ, যাকেই আমরা বলি ন্যারেশন রূপে, রাইট? রাইট। তো দেখবো আমরা সে আলোচনা ভবিষ্যতে। দেখলাম বাক্যের ভয়েস, টেন্স, মুড, নয়শন, ক্লজ, সেন্টেন্স, ন্যারেশনকে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স, প্রতিটি ক্লজের সঙ্গেই ভাষার মাধুর্যতা দিতে অনেক সময় জুড়ি আমরা তাকে বিভিন্ন অলংকার, বিভিন্ন খাতে দিই, তাকে কাব্যিক রূপ দিই, তাকে আরো মাধুর্যপূর্ণ চেহারা করতে তাকেই দিই অলংকার, করি তাকে ফুলে ফুলে সজ্জিত, দিই তার নতুন চেহারার নতুন বাহার, তখনই নেয় চেহারা ভাষায় কাব্যের আকার। ক্লিয়ার? বাকি তো গ্রামারের এই খসড়া তোমরা দেখলে। চেষ্টা করো একবার এবার অনায়াসে আমাদের চলো এই দুর্দিনের ইংরেজির কাঠামোকে একবার পুনরায় তুলতে। আর একবার দেখা হবে আগামী পর্বে, কোনোদিন কোনো এক সময় ইংরাজির কোনো টপিককে নিয়ে তোমাদের সম্মুখে। তো চলো ততক্ষণকে নিয়ে আজকে শেষ করি এখানেই। দেখলে ইংরাজির মূল কাঠামোকে, আগামীতে আমরা আলোচনা করবো এর বিভিন্ন টপিকসকে বিভিন্ন খাতে। চলো আজ এখানেই, বাই, বিদায়।